14ই জুন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে এবং এই নক্ষত্রে আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন প্রবেশ করবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুর নক্ষত্র। তো রাহুর নক্ষত্রে অবস্থান করে তুলা রাশির উপর কী প্রভাব দিবে এই বিষয়ে আজকে তুলে ধরবো। তুলা রাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছুই তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুব ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বুঝতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এর প্রভাব আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘর মিথুন রাশিতে। আগে ছিল হচ্ছে বৃষ রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। এবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হলো এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করেছিল সে সময় তো মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছিল, মঙ্গলের নক্ষত্রে। এবার চলে আসলো রাহুর নক্ষত্রে। অপরদিকে রাহু আবার অবস্থান করছে তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে। দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ না, দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে পুরুষার্থ, পরাক্রম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে। তো দেখতে হবে যে এখন এই গোচরে, এর আগের আলোচনাতেও বলেছিলাম যখন নক্ষত্র ছিল হচ্ছে মৃগশিরা, তখনও বলেছিলাম যে যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতির সাথে কোনো তৎকালীন সম্পর্ক হয়েছে কি না। তো এবারও সেই জিনিসটাই আসবে যে মিথুন রাশিতে অবস্থান করছে, বুধের সাথে তৎকালীন সম্পর্ক রয়েছে কি না এই গোচরে, এই নক্ষত্র পরিবর্তনে, তাহলে যথেষ্ট ভালো প্রভাব পাবে, ভালো ফল পাবে। তবে দেবগুরু বৃহস্পতি এই যে নবম ঘরে অবস্থান করছে, এটা স্থান বলিও হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি নবম ঘরে কারক। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির রাশি যেটা মীন রাশি, সেই রাশিতে অবস্থান করছে শনিদেব। তো শনিদেবের মাধ্যমে এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক বুধের সাথে তৈরি হচ্ছে এবং বুধ আবার যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, দেবগুরু বৃহস্পতির সাথে বুধও অবস্থান করছে এবং পরবর্তীতে বুধ আবার চলে আসবে কর্মের ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি, দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর। তারপরে লাভের ঘরে চলে যাবে সিংহ রাশি। তো পরিবর্তনগুলোতে বোঝা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সাথে একটা ভালো তৎকালীন সম্পর্ক উঠে আসছে, অর্থাৎ এই গোচরে যথেষ্ট ভালো প্রভাব পড়বে আর কি। তো দেবগুরু বৃহস্পতি এবার এই ভাগ্যের ঘরে অবস্থান করছে, তার 3টি দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপর, অর্থাৎ ভাগ্যের ঘরে অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিয়ে রাশিকেই দেখছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আবার তৃতীয় ঘর ধনু রাশিতে, অর্থাৎ নিজের ঘরকে দেখছে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন তো তার ফলে বৃদ্ধি করে। এবং নবম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, পঞ্চম ঘরে নবম দৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং এই ঘরে রাহু অবস্থান করছে। তাহলে কি হলো যে রাহুর নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহুর উপরে এবং রাহু আবার বর্তমানে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে একটা অদ্ভুত সংযোগ এই মুহূর্তে তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির সাথে, নবম পঞ্চম যোগ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আয়ত্ত সম্পূর্ণভাবে এখন রাহু। তবে এটা মনে রাখতে হবে, রাহু তো একটি পাপী গ্রহ। এ যতই ভালো অবস্থাতে থাকুক, এ তো পাপ প্রভাব কিছু না কিছু দিবে। যেমন কয়লা যতই ধোয়া যাক তাও তো কালোই থাকবে, আবার ওই কয়লা যখন আগুনে পুড়বে তখন তো আবার অন্যরকম রূপ। তো সেরকম রাহু যে পঞ্চম ঘরে অবস্থান করছে, শিক্ষা দীক্ষা সবই দিবে, সন্তানকে শিক্ষা দীক্ষা সবই দিবে, কিন্তু সন্তানকে আবার জেদিও তৈরি করবে, এরকম হয়ে যাবে কিন্তু পাপ প্রভাবগুলো। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি ধর্মের ঘরে কারক গ্রহ, ধর্মের কারক। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক, শিক্ষার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, পরোপকারিতা, মায়া মমতা, আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাভাবনা। তো দেবগুরু বৃহস্পতি এই যে ধর্মের ঘরে অবস্থান করছে, তো ধর্মের কারক এই নবম ঘরে, ধর্ম জিনিসটা বেশি বুঝাচ্ছে। শিক্ষার কারক, কারণ নবম ঘর থেকে তো যেরকম ধর্ম জিনিসটাকে দেখা হয় সেরকম শিক্ষা জিনিসটাকে দেখা হয়, উচ্চ শিক্ষা জিনিসটাকে এই নবম ঘর থেকে দেখা হয়। আবার এই ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে দেখায়। তো এগুলো জিনিস কিন্তু দেখাচ্ছে। এবার রাহুর সাথে কানেকশন হয়ে যাওয়া মানে এই সমস্ত দিকে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া। আবার রাহুর গুণেও কিন্তু একটা পবিত্রতা চলে আসা, যে পবিত্র জিনিসটা কিন্তু রাহুর মধ্যেও চলে আসবে। যে পঞ্চম ঘর যখন কোনো ত্রিকোণে কোনো পাপী গ্রহ অবস্থান করে তখন কি হয় যে সেই ঘরটাকে নিজে ভালো হয়ে যায় এবং ঘরটাকে খারাপ করার চেষ্টা করে।
এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয়। তো এখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই রাহু অবস্থান করছে, তাহলে দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে মানে দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে রাহু এবং নিজে ভালো হবে। তো শিক্ষার দিক থেকে এখন একটা চরম ভালো জায়গায় যাচ্ছে এই তুলা রাশি। এবং রাহু যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে আবার শনির রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রাহু প্রচণ্ড কমফোর্টেবল থাকে, অর্থাৎ রাশির অধিপতি শনির বলেরও বৃদ্ধি করছে। আবার শনিও যে মীন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে ষষ্ঠ ঘর থেকে অনেক রকম অনেক কিছুই বিচার করা হয়। কম্পিটিশন, কর্মের ঘরের কম্পিটিশন দেখায়, যারা নতুন কর্মের চেষ্টা করছেন এইগুলো দিকেও দেখায়। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর যে সম্পর্কটা তৈরি হয়েছে নবম পঞ্চম যোগ, যে নক্ষত্র সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে কি চোখের জল। তো চোখের জল কখন আসে? মানুষের দুঃখের চোটে আসে, আনন্দের চোটে আসে। এবং চোখের জলের যে ড্রপটা, সেই ড্রপটাকে তুলনা করেছে আবার হীরার সাথে। তাহলে একটা কি আসছে এখান থেকে? কি বোঝাচ্ছে? যে প্রথমে কষ্ট, তারপরে আবার সুখ জিনিসটা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে একটা হীরার মতন সাফল্যও জীবনে জিনিসটা লুকিয়ে রয়েছে। তো হীরা তো আর চট করে পাওয়া যায় না, হীরা কয়লার খনিতে পাওয়া যায়। সেই কয়লার খনিতে খুঁড়তে তারপরে কিন্তু হীরার সন্ধান পাওয়া যায়। অর্থাৎ জীবনে কিন্তু অক্লান্ত পরিশ্রম, তারপরেই কিন্তু সফলতা, একটা খোঁজ, এই জিনিসটাও উঠে আসছে এই নক্ষত্র থেকে। আদ্রা নক্ষত্র, এই নক্ষত্র চোখের জল, আবেগের প্রতীক। এবং এই নক্ষত্রর যে দেবতা, সেই দেবতা হচ্ছে রুদ্র। শিবের কিন্তু এক উগ্র রূপ, ধ্বংসাত্মক রূপ, পরিবর্তনশীল রূপ। এই রুদ্র শিবের এক মানে উগ্র রূপ। এবং এই আদ্রা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলের ষষ্ঠতম নক্ষত্র এবং এর বিস্তার হচ্ছে 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার। মিথুন রাশিতে এর 4টি চরণ পড়ে এবং এর এলিমেন্ট হচ্ছে জল। পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই নক্ষত্র। জনি হচ্ছে কুকুরের জনি, অর্থাৎ বিশ্বস্ত স্বভাব কিন্তু থাকে এই আদ্রা নক্ষত্রে। এবং গুণ হয়েছে কি তামসিক গুণ, যার জন্য আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা নেশা ভাঙ থেকে যতটা দূরে থাকবে ততটা কিন্তু এরা জীবনে খুব ভালো প্রগতি করে। নেশা ভাঙের মধ্যে চলে গেলে সে পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে যায়। বিশ্লেষণাত্মক, অনুসন্ধানকারী, আবেগপ্রবণ এবং আত্মবিশ্বাসী প্রচণ্ড হয় এই নক্ষত্র। পরিবর্তন পছন্দ করে, নিত্য নতুন পরিবর্তন এবং নতুন কিছু শিকার প্রবল আগ্রহ কিংবা ইচ্ছা থাকে। এবার মিথুন রাশিটা কি? কালপুরুষ চক্রের তৃতীয় ঘর পড়ছে। তৃতীয় ঘরটা কি? কাম ত্রিকোণ। এবং জ্যোতিষশাস্ত্রে যে রাহুর যে নক্ষত্রগুলোকে দেওয়া হয়েছে, এটাও কিন্তু বিশাল বুঝার ব্যাপার রয়েছে এখানটাতে। যে কালপুরুষ চক্রে যে রাহুর নক্ষত্রগুলো মানে তিনটি নক্ষত্রের 4টি চরণই পড়ছে একদম কাম ত্রিকোণে, যেটা হচ্ছে তৃতীয় ঘর মিথুন রাশিতে 4টি চরণ পড়ছে, যেটা হচ্ছে এই আদ্রা নক্ষত্র। তারপরে হয়ে গেল কোথায়? তুলা রাশিতে 4টি চরণ পড়ছে এই রাহুর, যেটা হচ্ছে সাথী নক্ষত্র। তারপর হচ্ছে কুম্ভ রাশিতে পড়ছে হচ্ছে আবার ওই শতবিশা নক্ষত্র। তাহলে এই যে ত্রিকোণটা হলো রাহু দ্বারা, এটা হচ্ছে কি কাম ত্রিকোণ। মনের ইচ্ছা, কাম মানে কাম কথার অর্থটা কি? মনের ইচ্ছা, প্রবল মনের ইচ্ছা বাসনা, এটাই তো কাম কথার অর্থটা আসছে। তো রাহু কি করবে? এইগুলোকে যথেষ্ট জাগিয়ে দেবে, যার জন্য রাহুর নক্ষত্রে কিন্তু রাহু এইগুলো প্রভাব দেয়, মনের ইচ্ছাকে প্রবল করে দেয় এবং মনের আকাঙ্ক্ষাটাকে প্রবল করে দেয় এই রাহু। তার জন্য রাহু কিন্তু অ্যাম্বিশনের চিহ্ন। যে কোনো অ্যাম্বিশন রাহু থেকে দেখা হয় যে অ্যাম্বিশন দিবে প্রচণ্ড, এগিয়ে চলো, ভ্রম তৈরি করে দেবে। তো যাই হোক, আদ্রা নক্ষত্র রুদ্রের সাথে যুক্ত করা হয়েছে, যার জন্য এটা একটা ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সূচনার প্রতীক হিসাবে মানা হয়। আদ্রা নক্ষত্র গবেষণা, প্রযুক্তি, মনোবিজ্ঞান, গোয়েন্দাগিরি কাজ, সাংবাদিকতা, চিকিৎসা শাস্ত্র, এই সমস্ত দেখা হয়। প্রযুক্তিবিদ্যা মেন জিনিস, যোগাযোগ ব্যবস্থা, সব এগুলো। এছাড়া এই নক্ষত্রে কিন্তু জিনিসটা হয় যে মানে নিজেরা যদি কোনো ভুল কাজ করে ফেলে, সেই ভুলটাকেও কিন্তু সংশোধন করে, তারপরে কিন্তু সেই জিনিসটাকে মানে যতক্ষণ পর্যন্ত সংশোধন করবে না ততক্ষণ পর্যন্ত ওই জায়গা ছাড়বে না, এরকম অবস্থায়। কারণ এটা একটা গবেষণা, এটা একটা অনুসন্ধানকারী নক্ষত্র। কোনো জায়গায় ত্রুটি থাকুক সেই জিনিসটা কিন্তু চলবে না। এবং যদি নিজে একা থাকে তো নিজের উপর নিজে কিন্তু বিশ্লেষণ করে এবং সত্য জিনিসটাকে জানার চেষ্টা করে। এই নক্ষত্রটা মানে অসুস্থতার দিক থেকে কি, এই নক্ষত্রে যারা অনিদ্রা, মাইগ্রেন, রক্তচাপ, এই সমস্ত জিনিসও কিন্তু আদ্রা নক্ষত্র থেকে দেখা হয় এই আদ্রা নক্ষত্রে। তো এই আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে একদম ভাগ্যের ঘরে,
অর্থাৎ শিক্ষার দিক থেকে, উচ্চ শিক্ষার দিক থেকে খুবই একটা ভালো প্রভাব, ভালো ফল পেতে যাচ্ছে এই সময় তুলা রাশি জাতক জাতিকারা। যারা বহুদিনের শখ বিদেশে পড়াশোনা করার, এই সমস্ত জিনিস উঠে আসছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, তারপরে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, এই সমস্ত কাজের সাথে যে কোনো প্রতিভাজনিত গান বাজনা নৃত্য চিত্র সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে রয়েছে। গবেষণার দিক থেকে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাচ্ছে। সফটওয়্যারের দিক থেকে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাতেও যথেষ্ট সফলতা পাচ্ছে। পঞ্চম ঘরে রাহুর অবস্থান করছে। পঞ্চম ঘরটা কিসের ঘর? যে আমরা পঞ্চম ঘর থেকে কিন্তু আমাদের আয় উন্নতি জিনিসটাও দেখা হয়, এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে রাহুর উপর, কারণ পঞ্চম ঘর জীবনে কোনো কাজ করতে গেলে যে কর্ম, সেই কর্মের তো জ্ঞান থাকা দরকার, তারপরে তো আয় ইনকাম হবে, যার জন্য পঞ্চম ঘর থেকে কিন্তু সেই জিনিসটা দেখা হয়। পঞ্চম ঘরে কোনো গ্রহ অবস্থান করলে তার সপ্তম দৃষ্টি পড়ে লাভের ঘরে, অর্থাৎ পঞ্চম ঘরের যে জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে যে ইনকাম, সেই ইনকামটাই বোঝায় যে জীবনে কোনো ব্যক্তি কী কাজ করে সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি কতটা ইনকাম করতে পারবে, সেই ঘরটা কিন্তু এই পঞ্চম ঘর। জীবনে কোনো কাজ করতে গেলে সেই কাজের তো প্রাথমিক শিক্ষার প্রয়োজন বা জ্ঞানের প্রয়োজন, সেই ঘরই হচ্ছে এই পঞ্চম ঘর। পঞ্চম ঘরে রাহুর অবস্থান আর দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ, তো ভাগ্যের সঙ্গ চরম পাবে এই সময় তুলা রাশি। যে কোনো কাজ করতে গেলে যোগাযোগ জিনিসটা ব্যাপকভাবে হতে যাচ্ছে এই সময়কালে। ভালো মহাজনের যেরকম সন্ধান পাবে যারা ব্যবসা ক্ষেত্রে কাজকর্ম করছেন, যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, প্রমোশনের যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। যারা রাজনীতিবিদ হয়ে যাবে কূটনীতিবিদ, এত সুন্দর নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে, দায়িত্ব জিনিসটা বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান করে সপ্তম দৃষ্টি নিজের রাশিতেই পড়ছে, যেটা হচ্ছে যোগাযোগের ঘর। দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, যেটা হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘরে থেকে কি দেখা হয়? যোগাযোগ জিনিসটা দেখা হয়, সমাজে সামাজিক পরিচিতি, সমাজে উঠা বসা, কাগজপত্র, যে কোনো ডকুমেন্টেন্সি, এগুলো দেখায়। ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক জিনিসটাকে দেখায়। এছাড়া অনেক কিছুই দেখায়। তো এগুলো জিনিস যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ বিগত দিনে যেটা আটকে ছিল সেই কাজগুলো হবে। কোনো যোগাযোগ হচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেই কাজগুলো হবে। তবে এই যে রাহুর নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে, এই সময় কিন্তু তুলা রাশির মধ্যে এই জিনিসটা, এই গুণটাও উঠে আসবে। সেটা হচ্ছে কি যুক্তিবাদী। যে কোনো কাজ হবে সেটা কিন্তু যুক্তি নিয়ে বুঝে সুঝে করবে, যুক্তি দিয়ে করবে। কারণ এখানটাতে দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করছে সেটা হয়ে গেছে কি মিথুন রাশি, যেখানটাতে বুধেরও কিন্তু গুণগুলো উঠে আসছে। বুধ থেকে কি দেখা হচ্ছে? যুক্তি তর্ক এগুলো দেখাচ্ছে, স্মরণ শক্তি জিনিসটাকে দেখাচ্ছে, বিশ্লেষণ জিনিসটাকে দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আদ্রাতে অবস্থান করছে, তাহলে শিক্ষা জিনিসটা চলে আসলো, জ্ঞান জিনিসটা চলে আসলো। আর রাহুর নক্ষত্র আদ্রা, তাহলে গবেষণা খোঁজাখুঁজি এই জিনিসটা চলে আসলো। তো যুক্তিতর্কও কিন্তু থাকবে এই সময়কালে, যে কোনো একটা কাজ না বুঝে সুঝে করতে যাবে না, বুঝে সুঝেই করবে এবং খোঁজ খবর নিয়েই করবে, এই জিনিসটা উঠে আসছে। এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে রাহুর উপর পঞ্চম ঘর, যেটা হচ্ছে সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর। পিতামাতাদের সন্তানের উপর যে একটা চিন্তা, একটা যে যেটা হয় সন্তানের উপর পিতামাতাদের, সেই চিন্তা মুক্ত হবে এই সময়কালে তুলা রাশির পিতামাতারা। তবে এটাও মনে রাখতে হবে রাহু পাপী গ্রহ, এ তো কিছু না কিছু পাপ প্রভাব দেবে। তো দেখালো সন্তানকে ভালো শিক্ষা দিল, তো তার সাথে আবার জেদও দিয়ে দিল, তার সাথে আবার ক্রোধও দিয়ে দিল। তো এগুলোও কিন্তু দিবে, যেহেতু পাপী গ্রহ। অতএব যেদিকে যথেষ্ট ভালো যেরকম ফল দিবে, কিছু না কিছু একটু খারাপ ফল দিবে। সব দিক থেকে এখন উন্নতির যোগ। রাশির উপর দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান করে দৃষ্টি পড়ছে, খুব ভালো সংকেত। আর রাহুরও দৃষ্টি থাকছে রাশির উপরে, রাশিকেও বিশেষভাবে ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে এই তুলা রাশির। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, অনেক উন্নতির যোগ দেখাচ্ছে। তা আমি তো আলোচনা করে গেলাম, এখন বহু তুলা রাশির ভাই বোনদের দাদা দিদিদের জন্মকুষ্ঠিতে দেখালো ওই গ্রহগুলোই খারাপ হয়ে পড়ে রয়েছে। তাহলে ভালো তো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, তাহলে ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আপনারা। আর এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া বজরংবলীর দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাছে। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি, গুরুর দীক্ষা নেবেন। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র, এই দুটি গ্রহই কিন্তু আচার্যের ভূমিকা পালন করে। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে, ঈশ্বরীয় শক্তির ঘরে, এবং দৃষ্টি রাশির উপর পড়ছে। অর্থাৎ গুরুর দীক্ষা অবশ্যই প্রয়োজন রয়েছে জীবনে।
যারা নেননি তারা অবশ্যই নেবেন। তার সাথে বলবো মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, মন্দিরে পূজারীদের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সেই আসনে বসেই যেন পূজা করে, কারণ রাহুর বিপরীতে কেতু অবস্থান করে। কেতু কিন্তু রাহুর সমতা বজায় রাখে। তো কেতুকে ঠিক করতে হলে গুরুকে ঠিক করতে হবে। তো কেতুর আসনের উপর বসে পূজা করবে পূজারী, ব্রাহ্মণ পূজারী, তাকে ব্রাহ্মণ থেকে গুরু জিনিসটাকে দেখায়, তাহলে এইগুলো জিনিস অবশ্যই করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।